ওকে, আজকে আমাদের 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্কে এখানে কিছু স্পেশাল পয়েন্ট ছিল, আমরা কি বলেছিলাম স্পেশাল পয়েন্টগুলো কখনো পড়বো না। ওকে, নিচে বলছে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার দ্য কনসলিডেটেড ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2013, শো দ্য ওয়ার্কিংস। এখানে একটা কথা বেশি বলে দিছে যে ওয়ার্কিং দেখাও, তার মানে এই যে অঙ্কটা আগের অঙ্কে যে বলেছিল শুধুমাত্র কনসোলিডেটেড ব্যালেন্স শিট করো, আর এখানে তার সঙ্গে আরো ওয়ার্কিংটা দেখাইতে হবে, এটাও বলে দিছে। তো ওয়ার্কিং তো আমরা জানি, 8টা ওয়ার্কিং। 8টা ওয়ার্কিং এর নাম কিন্তু পরপর মুখস্থ থাকতে হবে। এই নামগুলো কি পরপর মুখস্থ হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে। রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা যাব এনটিতে, মানে এখানে কি কি আছে একবার পড়ে নিব। পড়ার সময় আমি কোন 2টা জিনিস, মানে 3টা প্রশ্নের উত্তর খুঁজে বের করব, কোন 3টা প্রশ্ন? কত তারিখে শেয়ার বিক্রি করা হয়েছে, আর ভালো হচ্ছে করে বলো, ভালো করে কয়। বলো, শুরু থেকে বলো, সিকোয়েন্সলি বলো। ভাই এইস কতগুলো শেয়ার ক্রয় করলো? এক্স্যাক্টলি, এইস প্রথম কত প্রশ্নের তারিখে শেয়ার প্রশ্নটা ক্রয় করলো? এটাই যে কতগুলো শেয়ার কিনছে, তারপরে ওইটা রিলেটেড আরো কিছু কোশ্চেন। প্রথমটাই কতগুলো শেয়ার কিনছে, দ্বিতীয়টাই কত তারিখে কিনছে, 3 নম্বরটাই কত টাকা দিয়ে কিনছে। কত ঠিক আছে, টাকা দিয়ে? ওকে, এখন আমরা শুরু করি। আগের দিনের মতোই এখানে কিন্তু এইচ লিমিটেড এবং এস লিমিটেড লেখা আছে। যদি এইচ লিমিটেড আর এস লিমিটেড লেখা না থাকতো, তাহলে আমি শিখাইছিলাম না, যাই থাকুক না কেন আমরা এইচ এবং এস এই নামটা ধরে নিব বা ব্যবহার করব। যে শেয়ার কিনবে সে হলো এইচ, আর যে বিক্রি করবে সে হলো এস, তাই তো? ওকে, প্রথমে শেয়ার ক্যাপিটাল বলছে 100 টাকা করে। এইচ এর ঘরে 10 লাখ, এস এর ঘরে 2 লাখ। এইচ এর ঘরে 10 লাখ, এস এর ঘরে 2 লাখ। আমরা কি জানতাম? সর্বপ্রথম ওয়ার্কিং এ আমরা এস এর নাম্বার অফ শেয়ারটা হিয়ারে বের করি, করি না? হ্যাঁ ভাই। তাহলে এস এর নাম্বার অফ শেয়ারটা কত, এটা বের করার জন্য আমার কি করতে হবে? এই 2 লাখ টাকাকে 100 দ্বারা ভাগ করতে হবে, এটাই তো? হ্যাঁ। ওকে, তারপরে কি আছে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে সরাসরি এইচ এর ঘরে 2,80,000 টাকা। কার ঘরে? এই সেল করে 2,80,000 টাকা। এটা কি প্রফিট না লস তাহলে? এটা হচ্ছে প্রফিট, যেটা দায় পাশে আছে। রাইট, তাহলে এটা হচ্ছে সেই জিনিস আমরা 8 নাম্বার ওয়ার্কিং করার সময় প্রফিট শোন ইন ব্যালেন্স শিট লিখতাম না, এটা হলো সেইটা, তাই তো? হ্যাঁ। এরপরে প্রফিট আপ টু 31/12/2012, আমরা কিন্তু 13-র অঙ্ক করতেছি, কিন্তু এখানে 12 সালের প্রফিট দেওয়া আছে কত? 34,000 টাকা। তার মানে এটা কিন্তু এই বছরের না, গত বছরের প্রফিট, তাই তো? হ্যাঁ। আর নিচে কি বলছে? লেস লস ফর 2013, মানে এই বছরের লস হচ্ছে 8,000 টাকা। এই দুটো মিলে 26,000 টাকা এস এর ঘরে আছে। কার ঘরে আছে? এসের করে আছে। তাহলে এস এর এই 34,000 টাকা ছিল গত বছরের প্রফিট, আর 8,000 টাকা আছে কারেন্ট ইয়ারের প্রফিট, লস, তাই তো? কারেন্ট হ্যাঁ। ইয়ার লস। আমরা যে 2 নাম্বার ওয়ার্কিং করতাম ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট অবলিক লস, সেখানে ডিরেক্টলি কারেন্ট ইয়ারের লস 8,000 টাকা দেওয়া আছে না? হ্যাঁ আছে। এইগুলো দেখেন, আমরা এখন ডিরেক্টলি বলে মনে করতে পারছি কেন? কারণ আমরা ওই উত্তরগুলো গতকালকেই দিছিলাম, যেটা আজকে দেখলেই আমাদের মনে পড়ার কথা। তো 26,000 টাকা হচ্ছে এই দুটোর যোগ বিয়োগ ফল। নেক্সট আসি, বিলস পেয়েবল, জেনারেল রিজার্ভ, সানডি ক্রেডিটর্স। ডান দিকে আছে ফিক্সড অ্যাসেট দুজনের ঘরে। এইখানে দেখেন ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড 1400 শেয়ার, কতগুলো শেয়ারে বিনিয়োগ করছে? 1,400 শেয়ার। মানে 1400 শেয়ার কিনছে। আমি যে প্রশ্ন করছিলাম কতগুলো শেয়ার কিনছে, কতগুলো শেয়ার কিনছে, 1,400 শেয়ার কিনছিল। কত তারিখে কিনছে, তারিখ এখনো আমি পাইনি, বাট এইখানে টাকা আছে 1,56,000, মানে কত টাকা দিয়ে কিনছে? 1,56,000 টাকা দিয়ে কিনছে, তাই তো? হ্যাঁ। তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য।
এরপরে স্টক ইন ট্রেড দুজনের ঘরে, সানডি ডেপ্টর দুজনের ঘরে, বিল রিসিভেবল দুজনের ঘরে, ক্যাশ ইন হ্যান্ড দুজনের ঘরে। ওকে, সমন্বয়ের আমার একটা প্রশ্নের উত্তর তো আমরা পাইনি, পাইছি তিনটা না, পাইনি প্রশ্নের কোন মধ্যে একটা সেটা। প্রশ্ন বাকি ছিল, সেটা হচ্ছে কত তারিখে কিনছে, এটা বলা ছিল না। সেইটা দেখে নিচে বলছে এইচ লিমিটেড বট দ্য শেয়ার অফ এস লিমিটেড অন 1 জানুয়ারি 2013। কত তারিখে কিনছে? 1 জানুয়ারি 2013। তাহলে আমার যে তিনটা প্রশ্ন, সেই তিনটা প্রশ্নের উত্তর কি আমরা পেয়েছি? হ্যাঁ। ওকে, এরপরে আরো কিছু কথা বলা আছে যেটা আমরা এখন পড়বো না, আমরা পরে জেনে নিব। তো প্রথমে আমরা 1 নম্বর ওয়ার্কিং, আচ্ছা এই যেহেতু পড়ছি একটা সময় সবগুলো একবার একটু রিডিং পড়ি, হ্যাঁ। জেনারেল রিজার্ভ অফ এস লিমিটেড রিমেইন আনচেঞ্জ সিন্স 2012, মানে 2012 সাল থেকে জেনারেল রিজার্ভ এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। মানে এই যে জেনারেল রিজার্ভ সেইটার কথা বলতেছে যে 1,10,000 আর 40,000 এইচ এবং এস এর 2012তেও যা ছিল 13তেও কি তাই আছে, ঠিক আছে। হ্যাঁ ভাই। এরপরে বলছে সানডি ক্রেডিটর 12,000, সরি নিচে 2 নম্বর সমন্বয় গেল। 3 নম্বর সানডি ডেপ্টর্স অফ এইচ লিমিটেড ইনক্লুড 3,000 টাকা টু বি রিসিভ ফ্রম এস লিমিটেড। এই একটা সমন্বয় আছে, এটা বুঝতে হবে। 4 নম্বর সমন্বয় দ্য স্টক অফ এস লিমিটেড ইনক্লুড গুড সেন্ট বাই এইচ লিমিটেড অ্যাট এ মার্কেট প্রাইস অফ টাকা 4,000 হুইচ ইনক্লুড 25% প্রফিট অন কস্ট। এই এন্ট্রিটা থেকে আমরা আনরিয়ালাইজ প্রফিট বের করব। কি বের করব? আনরিয়েলাইজ প্রফিট। কারণ কি বলেছিলাম যে দুইজনের মধ্যে পণ্য ক্রয় বিক্রয় হবে, সেই পণ্য ক্রয় বিক্রয়ের কাজটা হচ্ছে এখানেই বলা আছে, ঠিক আছে। হুম। 4 নম্বর গেল। 5 বলছে দ্য বিলস অফ এস লিমিটেড আর পেয়েবল অনলি টু এইচ লিমিটেড, এটাও বোঝাবো। 6 নম্বর এন্ট্রি দেখেন কালার করা আছে, বলছে দ্য ফিক্সড অ্যাসেট অফ এস লিমিটেড ওয়ার আন্ডার ভ্যালুড বাই টাকা 4,000। বলছে স্থায়ী সম্পত্তির মূল্য আন্ডার ভ্যালুড মানে কম মূল্যায়ন করা, মানে অবমূল্যায়ন করা, কম দেখানো হয়েছে। কয় টাকা কম দেখানো হয়েছে? 4,000 টাকা কম দেখানো হয়েছে। আচ্ছা, কোন বছরে কম দেখানো হয়েছে? এখানে আন্ডার ভ্যালুড বলছে, মানে এই বছর নাকি ওই গত বছরের কথা বলছে? আচ্ছা, আন্ডার ভ্যালুড এর আগে একটা ওয়ার আছে, ওয়ার দিয়েও বুঝতে পারেন। এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্স। তার মানে এখানে ওয়ার আন্ডার ভ্যালুড মানে আগেই অবমূল্যায়ন করা হয়েছিল। তাহলে 4,000 টাকা অবমূল্যায়ন মানে কম দেখানো হয়েছে কোন সালে? এটা কি চলতি বছরে না তার আগের বছরে? এটা আগের বছরে, আগের বছর। 2012-তে। কারণ চলতি বছরে হলে ওয়ার আন্ডার ভ্যালুড বলতো না, আর আন্ডার ভ্যালুড বলতো। কি বলতো? আর আন্ডার ভ্যালুড বলতো, ঠিক আছে। জি ভাই। ওকে, এখন একটা কথা, যদি এইখানে আর বা ওয়ার কিছু নাও থাকে তাহলে আমি কি বুঝবো? শুধু আন্ডার ভ্যালুড বাই 4,000 টাকা মানে কি এটাও গত বছরের কথা, ঠিক আছে। হুম। ওকে, এখন এসে তাহলে গত বছরের সম্পদের মূল্য, স্থায়ী সম্পদের মূল্য 4,000 টাকা কম দেখাইছিল, ব্যাস এইটা হচ্ছে কথা। তো আমি একটু সামনে আগাই, এটা নিয়ে পরে বুঝাবো। এবার ওয়ার্কিং অন ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও, আপনারা চাইলে কিন্তু অঙ্কটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, ঠিক আছে। কারণ পরবর্তী সময় পাওয়া যায় না, অঙ্ক পড়ার সময় স্ক্রিনশট দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 1 নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও। তো হোল্ডিং রেশিও করার সময় কি শিখাইছিলাম? এইচ লিমিটেড ইস টু এস লিমিটেড দিব। তো এইচ লিমিটেডের আর এস লিমিটেডের এখানে কি লিখবো? তাদের যে শেয়ারের সংখ্যা লিখবো। কিভাবে শেয়ারের সংখ্যা লিখবো? টোটাল এইচ এর কাছে মানে এস এর কাছে কতগুলো শেয়ার ছিল সেটা আগে বের করব, কারণ এস এর কাছ থেকে এইচ শেয়ার কিনতেছে। কতগুলো কিনতেছিল? 1,400 শেয়ার কিনছিল। এখানে আমি এইচ এর নিচে 1,400 লিখছি, লিখছি না? হুম। এস এর কাছ থেকে এইচ 1,400 কিনেছিল, সেটা এইচ এর নিচে লিখলাম। তাহলে এস এর কাছে আর কতগুলো থেকে গেল এইটা বের করতে গেলে এস এর মোট শেয়ার আগে বের করে আনতে হবে। তাই লিখছি হিয়ার নাম্বার অফ শেয়ার ফর এস লিমিটেড। এই প্রথমে যেটা শিখেছিলাম, এস এর ক্যাপিটাল ছিল 2,00,000 টাকা, এক একটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা। তাহলে 2,00,000 ভাগ 100 দিলে হয় 2,000 শেয়ার। কতগুলো শেয়ার? 2,000। তাহলে এইচ কিনলো 1,400, তাহলে এস এর কাছে থাকলো কত? কৃষ্ণা, কৃষ্ণা কথা বলবেন, সবাই মোটামুটি কথা বলার চেষ্টা করবেন।
কত থাকলো? আচ্ছা, এখন কাউকে নাম ধরে ডাকলে যদি না পাওয়া যায়, কি বলবো আমি এখানে? পার্থ বলো কত থাকবে তাহলে? ভাই 600 শেয়ার থাকবে এস এর। 600 থাকবে। 600 বের করবো কি করে? 2000 থেকে ওই 1400 মাইনাস করে। তাহলে 2000 থেকে 1400 মাইনাস করলে থাকে 600, তাহলে 1400 ইস্টু 600। তাহলে এই 1400 ইস্টু 600 হলে কত হবে? 7:3। 7:3। এটা তো বোঝা গেছে নাকি? জি ভাই বুঝছি। ওকে। এর পরের ওয়ার্কিং এর নাম ছিল ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট অবলিক লস। এটা এস এর জন্য। তাহলে কি শিখাইছিলাম? যে কারেন্ট ইয়ার প্রফিট বা লস সরাসরি দেওয়া থাকলে সেটা বসাই দেব, আর দেওয়া না থাকলে বের করব। তাই এস এর এখানে সরাসরি বলছে লস ফর 2013 8,000 টাকা। এই 8,000 টাকা উপরে 34,000-এর সঙ্গে যোগ বিয়োগ করেই তো 26,000 হয়েছে, তাই না? এস এর ঘরে। তাহলে এই 8,000 টাকা হ্যাঁ কার ভাই, ভ্যালু? এইচ এর না এস এর? এস স্যার। এই জন্য এখানে কারেন্ট ইয়ার লস লিখে 8,000 টাকা লিখবো সরাসরি। কারেন্ট ইয়ার লস 8,000 টাকা ডিরেক্টলি, কথা শেষ। 2 নম্বর ওয়ার্কিং এ এসে ডিরেক্টলি লিখবো কারেন্ট ইয়ার লস 8,000 টাকা। কার কোনো সন্দেহ আছে? না। 3 নম্বর ওয়ার্কিং নাম ছিল ক্যালকুলেশন অফ ক্যাপিটাল প্রফিট বা লস, আর 5 নম্বর কি ছিল? ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট বা লস। এই দুটো একবারে শিখাইছিলাম না? হ্যাঁ। তাহলে ক্যাপিটাল প্রফিট বা লস আর রেভিনিউ প্রফিট বা লসের মধ্যে একটা তারিখ জড়িত ছিল। কি ছিল? যে যে তারিখে শেয়ার কেনা হয়েছে তার আগের গুলো ক্যাপিটাল প্রফিট বা লস, আর পরের গুলো রেভিনিউ প্রফিট বা লস, তাই তো? হুম। তাহলে বলেন শেয়ার ক্রয়ের আগে আমার প্রফিট বা লস এস এর জন্য কোনটা ছিল? এখান থেকে বলেন কোনটা ছিল? চৌত্রিশ শেয়ার ক্রয়ের আগে ছিল হচ্ছে 34,000। 34,000, কারণ এটা 12 সালের বলছে, 12 সালের প্রফিট হচ্ছে 34,000, আর আমি শেয়ার কিনছি 13 সালের জানুয়ারি মাসে। তাহলে অবশ্যই এইটা শেয়ার ক্রয়ের আগের প্রফিট নিঃসন্দেহে, তাই তো? হুম। এটা লিখবো। আর কি শিখাইছিলাম? গতদিন বলেছিলাম যে এখানে জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড যদি থাকে তাহলেও আমার এটা ক্যাপিটাল প্রফিটের মধ্যে যাবে। বলছিলাম জেনারেল রিজার্ভ কেন যাবে এটা বুঝাবো যেদিন থাকবে সেই দিন। তাহলে আজকে বলি, জেনারেল রিজার্ভ মানে সাধারণ সঞ্চিতি, আর রিজার্ভ ফান্ড মানে সঞ্চিত তহবিল। দুটো একই জিনিস, ঠিক আছে? দুটো একই জিনিস। যে অঙ্কে জেনারেল রিজার্ভ লেখা থাকে সেখানে রিজার্ভ ফান্ড থাকে না, যেখানে রিজার্ভ ফান্ড লেখা থাকে সেখানে জেনারেল লেখা থাকে না, কারণ একই কথা, সিনোনিম। এখন এই জেনারেল রিজার্ভ মানে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি মানে হলো আমার যখন প্রতিষ্ঠানে কোনো প্রফিট বেশি হয় তখন আমি কিছু টাকা সঞ্চয় করে করে রাখি, যাতে করে ভবিষ্যতে কখনো কোনো ঝামেলা হলে ওই সঞ্চয়ের টাকা থেকে যেন চলতে পারি। এই যে ফান্ডটা গঠন করা হয় এটার নামই জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড, ঠিক আছে? জি ভাই। তাহলে এই ফান্ডটা প্রফিটের অংশ। এটা কিসের অংশ? প্রফিটের অংশ। এক্স্যাক্টলি। তাহলে এই প্রফিটটা এস এর জন্য যেহেতু আমি করতেছি, তাহলে এস এর কত ছিল? 40,000। এখন এই 40,000 টাকা এটা তো প্রফিটের অংশ, তাহলে এটা কি চলতি বছরের প্রফিটের অংশ নাকি গত বছর পর্যন্ত? এটা কি চলতি বছরের প্রফিটের অংশ না গত বছর পর্যন্ত বলেন? এটা চলতি বছরের। কি করে চলতি বছরের? এইখানে নিচে বলেই ছিল যে জেনারেল রিজার্ভ অফ এস লিমিটেড রিমেইন আনচেঞ্জ সিন্স 2012। 2012 সাল থেকে আজকে পর্যন্ত জেনারেল রিজার্ভ একই আছে, কোনো পরিবর্তন হয়নি। তাহলে চলতি বছরের অংশ হলো? না না। তাহলে এটা গত বছরের চলতি প্রফিটের বছরের। অংশ। হ্যাঁ, হ্যালো মুক্তা, জি ভাই। বলো কি বলতেছিলে? ভাই আমি কিছু বলিনি। আচ্ছা, তাহলে এটা ক্যাপিটাল প্রফিট, যেহেতু গত বছরের প্রফিটের অংশ। এখন কথা হচ্ছে নিচে যদি এই লাইনটা না থাকতো, নিচে ওই লাইনটা না থাকলেও একই কথা। কেন একই কথা? কারণ এখানে বলেই যে কারেন্ট ইয়ারে আমার লস হয়েছে আমার 8,000,
তা লস হলে আমি চলতি বছর 40,000 টাকা জমালাম কি করে? সুযোগ আছে? না। কি বলেছিলাম? সঞ্চিত তহবিল বা সাধারণ সঞ্চিতিতে টাকা জমাইতে গেলে প্রফিট হওয়া লাগবে, তারপরে প্রফিট থেকে কিছু অংশ এখানে জমা করব, তাই তো? হ্যাঁ। তাহলে আমার লস হয়েছে, তাহলে আমি কি করে ওখানে জমালাম? এজন্য জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড যদি বলে দেয় এই বছরে জমানো হয়েছে, তাহলে সেইটাই এই বছরের। আর যদি কিছু না বলে, তাহলে সবসময় এটা গত বছরের। সবসময় এটা কি? গত বছরের টাকা। তাহলে আমার এই 40,000 টাকা হচ্ছে গত বছরের প্রফিট, তার মানে ক্যাপিটাল প্রফিটের মধ্যে যাবে। তাহলে ক্যাপিটাল প্রফিটের মধ্যে আগে থেকে 34,000 ছিল, আর জেনারেল রিজার্ভ যোগ করলাম 74,000 হলো। এই দুটো কি বুঝছেন? হ্যাঁ। এইবার আসেন, এই যে সমন্বয়তে আমি পড়েছিলাম যে ফিক্সড অ্যাসেটের মূল্য কম দেখানো হয়েছিল গত বছরে 4,000 টাকা। তাহলে স্থায়ী সম্পদের মূল্য গত বছরে কম দেখানোর ফলে এটা প্রফিটের সঙ্গে কি সম্পর্ক? বলতে পারবেন এটা প্রফিটের প্রফিটের সঙ্গে কি সম্পর্ক? আমরা প্রফিট তাহলে বেশি দেখানো হয়েছিল। না, আমরা সর্বদা একটা জিনিস ছোটবেলা থেকে পড়ে আসছি, মানে ওই 9-10 থেকে, সেটা হচ্ছে সম্পদ যদি বাড়ে তাহলে প্রফিটও বাড়ে, সম্পদ যদি কমে তাহলে প্রফিটও কমে। জানি আমরা এটা, নাকি না? জি ভাই ভাই। জানি। এক্স্যাক্টলি। তাহলে এই সম্পদটা কম দেখানো হয়েছিল না বেশি দেখানো হয়েছিল? কম দেখানো কম হয়েছিল। দেখানো। তাহলে লাভও কম দেখানো হয়েছিল। কথা ঠিক আছে? হ্যাঁ। তাহলে লাভ কম দেখানো হয়েছিল কোন বছরে? গত বছরে। দেখো গত বছরে তো হুম। লাভ দেখাচ্ছে 34,000, তার মানে এই দেখানোটাই ভুল ছিল। তাহলে ওইখানে হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি 38,000, কত হওয়ার কথা ছিল? 38,000। তাহলে 34,000 দেখানো হয়েছে, তাহলে ভুল করে। তাহলে এই 4,000 তাহলে ওর সঙ্গে এখন যোগ করব। কার সঙ্গে যোগ করব? 34,000-এর সাথে। আর যদি আন্ডার ভ্যালুড না থেকে ওভার ভ্যালুড বলতো, তার মানে কি প্রফিট বেশি দেখানো হয়ে গেছিল, আমি এখন মাইনাস করে দিব, ঠিক আছে? হুম। তাহলে আন্ডার ভ্যালুড হলে যোগ হবে, আর ওভার ভ্যালুড হলে বিয়োগ হবে। তাহলে এই দেখেন, অ্যাড আন্ডার ভ্যালুড অফ ফিক্সড অ্যাসেট, তাহলে মোট হলো 78,000। কত টাকা? 78,000। আর কিচ্ছু কখনোই যাবে না, এই দুটো এন্ট্রির বাইরে কখনো এখানে কিছু যায় না। শুধুমাত্র এই অঙ্কে আমার আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড বিষয়টা থাকতে পারে, কিন্তু ওই উপরে দুটো লাইনে সর্বদাই থাকবে যে প্রফিট, গত বছরের প্রফিট বা লস, আর জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড। আর এই আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড কালে ভদ্রে কখনো থাকে বা থাকে না। তাহলে যখনই আমি ক্যাপিটাল প্রফিট পেয়ে গেলাম 78,000, এটা আমি দুইজনের মধ্যে কি করবো? রেশিও দ্বারা ভাগ করে দিব না? হ্যাঁ। রেশিও ছিল 7:3। তাহলে 78,000-কে 7 দ্বারা গুণ, 10 দ্বারা ভাগ। এটা হচ্ছে এইচের টাকা 54,600। আর 78,000-কে 3 দ্বারা গুণ, 10 দ্বারা ভাগ, 23,400। এটা হচ্ছে এস এর টাকা। 3 নম্বর ওয়ার্কিং কি বোঝা গেল? জি ভাই। এবার আমি 5 নাম্বার স্যার বলবো। এটা কি সব সময় বুঝিনি। স্যার এটা কি সব সময় স্যার ক্যাপিটাল ক্যাপিটাল প্রফিট হবে নাকি স্যার আপনার ওই মানে ফিক্সড রেটটা গত বছর হওয়ার কারণে ক্যাপিটাল প্রফিটে যোগ করছে? আমি বুঝিনি, আবার বলো, জোরে একটু ক্লিয়ার করে বলো। স্যার এটা কি সব সময় স্যার ক্যাপিটাল প্রফিট হবে যদি আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড থাকে, নাকি স্যার এটা ফিক্সড রেটটা গত বছরের হওয়ার কারণে ক্যাপিটাল প্রফিটে যাচ্ছে? রাইট। ফিক্সড অ্যাসেটটা গত বছরের কম দেখানোর কারণে ক্যাপিটাল প্রফিটের ওখানে যাচ্ছে। আন্ডার ভ্যালুড হলে ওখানেও যাবে, তখন কি হবে? লেস হবে। এখন ওই অ্যাডলেস করার পরে যেটা বের হবে সেটা প্রফিটও বেরোতে পারে, লসও বেরোতে পারে। দীপক ভাই, আপনি কি এইটাই শুনতে চেয়েছিলেন নাকি অন্য কিছু? আমি বলতেছি স্যার এখানে স্যার ওই আর একটা আছে না স্যার, অর্থাৎ গত বছরের ফিক্সড রেটটা তো গত বছরের। এখন স্যার গত বছরের হওয়ার কারণেই কি আন্ডার ভ্যালুটাও তো গত বছরের, সেজন্য কি এটা ক্যাপিটাল প্রফিটে যাচ্ছে? হ্যাঁ, সেটা তো বললাম, সেজন্য এখানে যাচ্ছে। হ্যাঁ এখন। গত বছরের হওয়ার কারণেই শুধুমাত্র 3 নম্বর ওয়ার্কিং এটা আসছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটু এক্সট্রা করে বলছি যে আন্ডার ভ্যালুড না হয়ে যদি ওভার ভ্যালুড হতো, তাহলে এখানে কি করতাম? মাইনাস করতাম। মাইনাস করতাম।
এইগুলো করার পরে লাস্ট যে যে এই ফলটা বেরোবে এইটা আমার ক্যাপিটাল প্রফিটও হতে পারে, আবার কি লসও হতে পারে। ঠিক আছে? দীপক ভাই ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এখন আমি কি করব, এই টাকাটাকে দুইজনের মধ্যে ভাগ করে দিব তাদের রেশিও দ্বারা। করেছি ভাগ। হ্যাঁ ভাই। এবার ওয়ার্কিং 4 না করে আমি আগে 5-এ যাব, 5টাকে ক্লিয়ার করি। 5-এর নাম ছিল ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট বা লস। আচ্ছা, রেভিনিউ প্রফিট বা লসে আমি কি বলেছিলাম, যে যদি শেয়ারটা বছরের শুরুতে ক্রয় করে তাহলে কারেন্ট ইয়ার প্রফিট যা হবে রেভিনিউ প্রফিট তাই হবে। তাহলে এখানে কি কারেন্ট ইয়ার প্রফিট ছিল নাকি লস ছিল? লস ছিল। তাহলে এখন রেভিনিউ লস হবে। কারেন্ট ইয়ার যা ছিল, কারেন্ট ইয়ার প্রফিট থাকলে রেভিনিউ প্রফিট, কারেন্ট ইয়ার লস থাকলে রেভিনিউ লস। তাহলে যেহেতু কারেন্ট ইয়ার লস ছিল তাই এখানে লিখবো রেভিনিউ লস সমান কারেন্ট ইয়ার লস ইকুয়াল টু 8,000 টাকা। কোনো সমস্যা? না। শেয়ার তো জানুয়ারিতে ক্রয় করছিল, এই জন্য দুটোই সমান হবে। ঠিক আছে? এইখানে অন্য কিছু যদি না মনে রাখেন তাহলেও হবে। এখন আসি, এই 8,000 টাকায় কিন্তু দুইজনের মধ্যে ভাগ করে দিব। কয়জনের মধ্যে ভাগ করে দিব? দুইজনের মধ্যে ভাগ করে দিব। আচ্ছা, আর আমি যে কথাটা শিখাইছিলাম যে শেয়ার করার আগে হলে ক্যাপিটাল প্রফিট, পরে হলে রেভিনিউ প্রফিট। তাহলে এই যে এইখানে এই এস এর মতো দুইটা প্রফিট, দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে কি গত বছরের প্রফিট, আর একটা হচ্ছে এই বছরের প্রফিট। তাহলে এই বছরের যে প্রফিটটা এটা তো বছরের শেষ তারিখে এসে দেখতেছি এটা লস না, তার মানে এটা কি শেয়ার হ্যাঁ করার ভাই। পরে, এটা শেয়ার করার, পরে। এই জন্য এটা রেভিনিউ লস। ঠিক আছে? তাহলে কারেন্ট ইয়ার লস আর রেভিনিউ লস সেম হবে কখন, যখন শেয়ারটা বছরের শুরুতে কিনবে। ওকে? হুম। আর মাঝামাঝি সময় কিনলে কি হবে সেটা আমরা যখন পাবো তখন শিখাবো। এবার 4 নাম্বার ওয়ার্কিং এর নাম কি ছিল? গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ। গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ। গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ কি শিখাইছিলাম, যে এইচ লিমিটেডের জন্য তো এটা করতে হবে। তাহলে এইচ লিমিটেড শেয়ার ক্রয়ের সঙ্গে সঙ্গে যা যা পাচ্ছে সব আমি যোগ করব। তাহলে সবসময় দুটো জিনিস পাই বলছিলাম, একটা হচ্ছে শেয়ার কিনছে কতগুলো, 1400 না? হুম। তাহলে 1400 ক্যাপিটাল পাবে সে। কি পাবে? শেয়ার ক্যাপিটাল 1400 গুণ 100 মানে 1,40,000। 1400 গুণ 100 কেন দিলাম? কে বলবে 1400 গুণ 100 কেন দিলাম? শেয়ার ক্যাপিটাল এখানে তো হচ্ছে 100 ও টাকা করে। 1400 শেয়ার কিনছে আর প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 করে, এর জন্য। এক্স্যাক্টলি, প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 টাকা করেছিল, এই জন্য 1400 শেয়ারের ভ্যালু বের করতে গেলে আমার 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 1,40,000 টাকা। আর কি বলছিলাম, ওই যে 3 নাম্বার থেকে ক্যাপিটাল প্রফিট হলে যোগ আর লস হলে কি বিয়োগ। বিয়োগ। তাহলে ক্যাপিটাল প্রফিট ছিল এই যে 5400 টাকা, 54,600 টাকা, এই যে 3 নাম্বার 54,600 টাকা, সেইটা আমি এখানে যোগ করব। 54,600 টাকা এই যে এখানে যোগ করছি। যোগ করার পরে পাইছি 1,94,600। কত পাইছি? 1,94,600। এবার কি মাইনাস করি? কস্ট প্রাইস মাইনাস করি না? হ্যাঁ। কস্ট প্রাইস মানে কি শিখেছিলাম, ওই ক্রয় মূল্য মানে কত টাকা দিয়ে শেয়ার কিনেছি সেটা। কত টাকা দিয়ে শেয়ার কিনেছিলাম? 1,94,000। আহ 1,56,000। কত টাকা দিয়ে? 1,56,000। 56,000। তাহলে এই 1,56,000 টাকা আমি এইখান থেকে মাইনাস করে, লেস কস্ট প্রাইস 1,56,000। ওকে? মাইনাস জি করলে ভাই। 38,600। বলেন ক্রয় মূল্য কি বড় ছিল না ছোট ছিল? ক্রয় মূল্য ছোট। তাহলে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে কি, ক্যাপিটাল রিজার্ভ। আর ক্রয় মূল্য বড় হলে কি বলেছিলাম? গুডউইল। ব্যাস, আমার 5টা ওয়ার্কিং শেষ। 6 নাম্বার ওয়ার্কিং এর নাম ছিল ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। এস এর জন্য কি শিখাইছিলাম, এস এর কাছে কতগুলো শেয়ার অবশিষ্ট ছিল? 600 শেয়ার অবশিষ্ট ছিল। ওই 600 শেয়ারের জন্য এস যা যা পাবে সব যোগ করব। কখন পাবে ডাজেন্ট ম্যাটার, কি কি পাবে সেইগুলো আনবো আমি। তাহলে 600 শেয়ারে ক্যাপিটাল পাবে, প্রথমে প্রথমে কি পাবে? ক্যাপিটাল। আর 2বার এস এবং এইচ এর মধ্যে আমি প্রফিট ভাগ করে দিয়েছি, সেই দুটো প্রফিট বা লস যদি হয় সেটা যাবে। তাহলে ক্যাপিটাল প্রফিট 3 নাম্বার থেকে আসলো 23,400 টাকা। কত টাকা? 23,400। এইটা যোগ করব।
এইটা যোগ করলে হবে কত? 83,400। 83,400 টাকা। এই 83,400 টাকা থেকে লেস করব রেভিনিউ লস 2400 টাকা। রেভিনিউ যেহেতু এই যে 5 নাম্বার থেকে অংশ পাইছিল 2400 টাকা, এটা লস। লস হলে বিয়োগ করব, তখন তো আর যোগ করতে পারবো না, পারবো? না, পারবো না। তাহলে রেভিনিউ লস বিয়োগ করার পরে যেটা থাকলো এটাই হলো মাইনরিটি ইন্টারেস্ট, মানে সংখ্যা লঘু স্বার্থ, মানে এস এর মোট এত টাকা, মানে এত টাকা সুবিধা সে পাচ্ছে, ঠিক আছে? হুম। এরপরে 7 নাম্বার ওয়ার্কিং এর নাম ছিল আনরিয়ালাইজ প্রফিট বা লস। কি নাম ছিল? আনরিয়েলাইজ প্রফিট বা লস। কি শিখাইছিলাম? আনরিয়ালাইজ প্রফিট বা লস, যে দুইজনের মধ্যে এখন পণ্য ক্রয় বিক্রয় হবে। কি ক্রয় বিক্রয় হবে? পণ্য ক্রয় বিক্রয় হবে। তাহলে এই যে 4 নাম্বার সমন্বয় দেখেন সবাই আমার সঙ্গে, কি বললো? দ্য স্টক অফ এস লিমিটেড ইনক্লুডস গুডস সেন্ট বাই এইস লিমিটেড। পণ্যটা পাঠাইছে কে? এইচ এর কাছে পাঠাইছে। ভালো করে বলো, একটু দেখো। বলা আছে সেন্ট বাই এইস লিমিটেড, মানে এইস পাঠাইছে। কে পাঠাইছে? এইচ পাঠাইছে। আর পাইছে কে? এস পাইছে। এক্স্যাক্টলি। তার মানে সিম্পল কথা, এইস লিমিটেড এস এর কাছে পণ্য বিক্রি করছে। কত টাকা বিক্রি করছে? 4,000 টাকা বিক্রি করছে। কত টাকা বিক্রি করছে? 4,000। তাহলে কি শিখেছিলাম? এস তো মানে এইস যখন বিক্রি করছে এস এর কাছে, বিনা লাভে বিক্রি করছে? না, লাভেই বিক্রি করছে। লাভেই বিক্রি করছে। তাহলে কত টাকা লাভে বিক্রি করছে? আগের দিন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া ছিল, বিয়োগ করে বের করছিলাম। এখন কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে? শুধু বলছে না, বিক্রয় করছে 4,000 টাকা, এইটুক বলা আছে। আর কত টাকা লাভ করছে সেইটা পাশে বলা আছে, ইনক্লুড 25% প্রফিট অন কস্ট। কি বলছে? 25% প্রফিট অন কস্ট। তাহলে কস্ট প্রাইসের উপর 25%। আচ্ছা, এখানে কোনো কস্ট প্রাইস ছিল? না, ছিল এই না। 4,000 টাকা তো সেলস প্রাইস। কি প্রাইস? সেলস প্রাইস। তাহলে আমি প্রফিট কত পাবো? আমার তো বলছে 25% কাটতে হবে কস্টের উপরে, তাহলে কস্ট তো এখানে নাই, আছে সেলস। তাহলে এখানে প্রফিট কত হবে? মনে রাখবা, যদি কস্টের উপর কাটতে বলে, তাহলে এই যে 4,000 টাকা এইটাকে আমি 25 দ্বারা গুণ করব আর 125 দ্বারা ভাগ করব। কার উপরে কি কাটবো? 25 দ্বারা গুণ, 125 দ্বারা ভাগ। কারণ 25% চার- বলছে এই জন্য। যদি 20% বলতো কি করতাম? 20 দ্বারা গুণ, 120 দ্বারা ভাগ, তাই তো? হ্যাঁ। আর যদি ভাই এখানে এটা বলতো 25% প্রফিট অন সেলস, যদি কি বলতো? প্রফিট অন সেলস 25%। রাইট। তাহলে সেলস এর উপর 25% কাটতে বলছে, তার মানে এই যে 4,000 টাকা তো সেলস প্রাইস, এর উপরে সরাসরি পার্সেন্ট কাটতাম আমরা, তাই তো? জি হ্যাঁ। ভাই। কিন্তু সেটা না বলে এখন বলছে কস্টের উপরে। তাহলে আমার তো এখানে কস্ট প্রাইস দেওয়া নাই, এই জন্য আমি কিভাবে কাটবো? যে টাকা দেওয়া আছে ওটা সেলস প্রাইস, তার মানে সেলস প্রাইস আছে 125% টাকা, তাই তো? কারণ কস্টের সঙ্গে হুম। লাভ যোগ করে তাই সেলস পাওয়া যায়। তার মানে 25 দ্বারা গুণ, 125 দ্বারা ভাগ। যদি 15% বলতো কি করতাম? অন্য কেউ বলেন। তাহলে 15 দ্বারা গুণ 115 125 দ্বারা ভাগ। ভাগ। 15 দ্বারা গুণ, 115 দ্বারা ভাগ। 10% বললে 10 ভাই দ্বারা গুণ, এবার 110 দ্বারা ভাগ। ঠিক আছে? কস্টের ক্ষেত্রে আমরা, ভাই বলো বলো। ওই জায়গায় একটা সূত্র ছিল না যে ওইটা দ্বারা গুণ আর 100 মাইনাস ওইটা, মানে এইখানে যেমন 125 দিচ্ছি, ওইখানে 125 না দিয়ে 75 দিতাম। সেটা কি, সেটা সেটা সেই জিনিসটা কি এই জিনিসটা সেম জিনিস? না, আমিও তো সেই প্রশ্নই করছি ভাই, এটা কি সেটা না? তো সেটা কি করে হয়? সেটা কি করে হয় বলো? বুঝো নাই? ভাই ওইটা একটু আবার তাহলে বলেন যে ওইটা কোন ক্ষেত্রে হবে আর এইটা কোন তাহলে তো এখন ক্ষেত্রে, এই এটা অংশ একটু বাদ বলে দিন। দিয়ে চলে যেতে হয়। তোমাদের আমি সিম্পলি বুঝালাম। এখানে বলতেছে 25% কাটো কস্টের উপরে। কার উপরে? কস্টের উপর। আচ্ছা, তাহলে কস্ট প্রাইস কি এখানে আছে? না, কি আছে? সেলস প্রাইস আছে। সেলস প্রাইস আছে। তাহলে আমাকে বলো, কস্ট প্রাইস কম হয় না সেলস প্রাইস কম হয়?
এখানে তো কস্ট প্রাইস 4,000 টাকা আছে সেলস প্রাইস, আর কস্ট প্রাইস কি 4,000 বেশি হবে না কম হবে? কম হবে। এটা তো বোঝো নাকি? হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে 25% প্রফিট কাটতে, কার উপরে? কস্টের উপরে। তাহলে যার উপরে পার্সেন্ট কাটতে বলে সেটা হয় 100%, সেটা কি জানো? হ্যাঁ, শিওর তো নাকি? হ্যাঁ বলতেছি এমনি। না ভাই, যার উপর করতে বলে সেটা 100% হয়। রাইট, কিভাবে হয়? সিম্পল হিসাব। আমরা যখন ডেপ্রিসিয়েশন কাটি না, মনে কর 10% ডেপ্রিসিয়েশন বলছে, ফার্নিচারের উপরে 10,000 টাকা আছে, তাহলে 10,000 টাকার উপরে 10% কাটতে বলে, আমরা কি করে কাটি? 10,000 গুণ 10%, এটা দিয়ে দিই না? হ্যাঁ, আচ্ছা, 10,000 গুণ 10% মানে কি? 10/100। 10% মানে কি? 10/100। 10/100। তার মানে 100 দ্বারা ভাগ কেন দিলাম? কারণ ওই 10,000 টাকার উপরে কাটতে বলছে, ওই 10,000 টাকা হচ্ছে 100%-এর টাকা। কত পার্সেন্টের টাকা? হ্যাঁ, 10,000 টাকা 100%-এর টাকা। আর আমরা বের করবো 25%-এর টাকা, তাই 100 দ্বারা ভাগ আর 25 দ্বারা গুণ দিই আমরা। কথা ক্লিয়ার? দিলে আমি 25% হ্যাঁ, টাকা পেয়ে যাব। একটু কি বুঝাতে পারছি? জি ভাই। তাহলে এখন আমাকে বলো, এখানে বলছে যে কস্টের উপরে 25% কাটতে বলছে, মানে কস্ট প্রাইস তো 4,000 টাকার কম নাকি? হ্যাঁ। তাহলে সেলস প্রাইস 4,000 টাকা। এখন এই যে 25% এটা হচ্ছে প্রফিট, আর কস্ট হলো ও আচ্ছা, মানে কস্ট প্রাইস 100% আর ওর সাথে 25% যোগ করে প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট হচ্ছে। এই যে তাহলে তা- মোট তাহলে ওই 125% হচ্ছে সেলস প্রাইসের টাকা। সেলস হচ্ছে। হ্যাঁ, জি কথা ভাই, কি বুঝাতে বুঝছি। পারছি? হ্যাঁ, কস্ট 100 আর প্রফিট 25, এই মোট হচ্ছে 125 হচ্ছে সেলস প্রাইস। তাই 4,000 টাকা যেহেতু 125%-এর টাকা, তাই 125 দ্বারা ভাগ করতেছি, আর আমার লাগবে 25%-এর টাকা, তাই 25 দ্বারা গুণ করতেছি। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, এইটা বুঝছি। কি? আমরা ভালো করে খেয়াল করো, তুমি যেটা বলছো সেটা কি ছিল? আমরা ওই নিচ থেকে উপরে যাইতাম, মানে এটা ছিল ভ্যাটের অঙ্কে। এটা কিসে ছিল? ব্যাটের ভ্যাটের অঙ্কে ছিল। অঙ্কে, অথবা ওই যে তোমার কস্ট কস্ট শিট ছিল না? কস্ট শিট থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং এ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে ছিল না কস্ট জি শিট? ভাই, ছিল। ওই কস্ট শিটের অঙ্কে আমরা একদম ওই যে তোমার ফিনিশ গুড টুড যোগ টোগ করার পরে টোটাল কস্ট পাইতাম না? অফিস এন্ড হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এই খরচগুলো যোগ করার পরে আমি টোটাল কস্ট পাইতাম। ওই প্রথমে ওপেনিং র ম্যাটেরিয়াল যোগ পারচেজ অফ র ম্যাটেরিয়াল লেস ক্লোজিং র ম্যাটেরিয়াল, এইগুলো করে করে এসে লাস্টে আমি কি পাইতাম? টোটাল কস্ট পাইতাম। এই হুম, টোটাল কস্টের সঙ্গে আমি প্রফিট যোগ করে পাইতাম হচ্ছে সেলস। কিন্তু আমার অঙ্কে দেওয়া থাকতো কি, যে সেলস প্রাইজের উপরে 25%। কি বলতো? জি ভাই, সেলস প্রাইসের উপর 25%। তাহলে সেলস প্রাইজের উপর 25%, কিন্তু সেলস তো পাবো আমি কস্টের সঙ্গে প্রফিট যোগ করার পরে। আমার অঙ্কে দেওয়া আছে কস্টের টাকা। কিসের টাকা দেওয়া আছে? হ্যাঁ, কস্ট টাকা দেওয়া আছে কস্টের, আর কাটতে বলছে সেলসের উপরে। সেলসের ভালো উপর। করে বুঝো, টাকা দেওয়া আছে কস্টের, কিন্তু কাটতে বলছে সেলসের উপরে। আর সেলস তো 100% বলে দিল, মানে সেলসের উপর কাটতে হবে, মানে কি সেলস 100%, তাই তো? জি ভাই। আর প্রফিট 25%, তাহলে কস্ট কত পার্সেন্ট? 75%। হ্যাঁ, এই জন্য আমি ওইখানে কি করতাম, যে ওই কস্ট প্রাইসকে 75 দ্বারা ভাগ করতাম, আর 25 দ্বারা গুণ করলে প্রফিট পাইতাম, যোগ করলে আমি সেলস পাইতাম। 100% সেলস হতো। এক্স্যাক্টলি, মানে এইখানে উল্টা দেওয়া আছে। কাটতে বলছে কস্টের উপরে, দেওয়া আছে সেলসের টাকা। আর তোমরা ওখানে কি করতে? কাটতে বলতো সেলসের উপরে, আর দেওয়া থাকতো কস্টের টাকা। কস্টের টাকা। আমি কি ক্লিয়ার বুঝাতে পারছি? জি ভাই, ঠিক আছে, এবার ক্লিয়ার। তাহলে এইখানে 4,000 টাকার উপরে তোমার 25% প্রফিট অন কস্ট, তাহলে আমি কি বললাম? ডিরেক্টলি আমি কাটবো 4,000 গুণ 25/125, মানে 800 টাকা। কত টাকা? 800 টাকা এখন আনরিয়ালাইজ কত টাকা? এটা তো 800 টাকা, মোট প্রফিট 800 টাকা, মানে 4,000 টাকার মধ্যে 8,800 টাকাই হচ্ছে প্রফিট। তাহলে আনরিয়ালাইজ কত প্রফিট। টাকা? কি বলেছিলাম? এই পণ্যটা কিনেছিল কে? এস না? হ্যাঁ, এস কিনছিল। তাহলে এস, এস এই যে 800 টাকা লাভ, এইস কখন পাবে এস এর কাছ থেকে? যখন এই যখন এস পণ্যটা বিক্রি এস করতে বাইরে পারবে। বিক্রি করতে পারবে। তাহলে এস কি বাইরে বিক্রি করতে পারছে কিনা? এখানে দেখো বলছে দা ইন পারেনি। এস লিমিটেড, স্টক অফ এস লিমিটেড ইনক্লুড গুডস
মানে সেন্ড বাই এইচ লিমিটেড, মানে এস এর স্টকের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে যেটা সে এইচ এর কাছ থেকে পাইছিল, পুরোটাই অন্তর্ভুক্ত, মানে একটা পণ্য বিক্রি করতে পারে নাই, কোনো পণ্য সে কি করতে পারেনি, এস এর বিক্রি করেনি। স্টকের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। যদি বিক্রি করে দিত তাহলে কি অন্তর্ভুক্ত থাকতো? না, থাকতো না। না। তাহলে কোনো পণ্য বিক্রি করতে পারেনি, মানে পুরোটাই অবিকৃত, তাহলে পুরো লাভটাই আনরিয়ালাইজ, পুরো লাভটাই কি? আনরিয়েলাইজ। ওকে। 8 নাম্বার ওয়ার্কিং কি বলেছিলাম, যে ক্যালকুলেশন অফ পিএল অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড। এই যে পিএল অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড, এখানে সর্বপ্রথম প্রফিট শোন ইন ব্যালেন্স শিট, ওই যে প্রথমেই বলছিলাম ব্যালেন্স শিটে যেটা এইচ এর ঘরে আছে ওইটা যাবে, আর রেভিনিউ প্রফিট থাকলে যোগ, লস থাকলে বিয়োগ, আর এই আনরিয়ালাইজ প্রফিটটা থাকলে আনরিয়ালাইজ প্রফিটটা বিয়োগ করতে হবে, তাহলে পেয়ে যাব পিএল অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড। তাই তো? হ্যাঁ। এটা সব থেকে সহজ একটা সলিউশন। আর এই তুমি যেটা বলছিলে সেটাই তোকে নিচে আমি দেখাইছি।